আমরা চলে আসছি ফার্স্টের অঙ্কটা 21। 21-এর সামটা কি বলছে? 21-এর সামটা বলছে যে একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল। তার প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আমাদেরকে লাগবে। ধরা যাক এই হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। এই হচ্ছে সেই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কিসের পরিবৃত্ত? তো পরিবৃত্ত এবার এখানে একটা অঙ্কন করা যাক সমবাহু ত্রিভুজটা। তো এই হচ্ছে সমবাহু ত্রিভুজটার পরিবৃত্ত। এই পরিবৃত্তটার ক্ষেত্রফল দেওয়া আছে। তো পরিবৃত্তের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বৃত্তের একটা তো ব্যাসার্ধ আছেই আমাদের এখানে। বৃত্তের ব্যাসার্ধ মানে কী হবে? এইখান থেকে জাস্ট এই যে এই জিনিসটা যদি যোগ করি আমরা, ধরা যাক এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এইটা যোগ করা মানেও সেটা ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ। আবার এটা থেকে এইটা যোগ করা মানে সেটাও বৃত্তের ব্যাসার্ধ। আবার এটা থেকে এটা যোগ করা মানে সেটাও বৃত্তের ব্যাসার্ধ, কারণ প্রত্যেকটা বৃত্তের পরিধি পর্যন্ত যাচ্ছে। তো প্রথম কথা আমরা যেটা ধরবো সেটা হচ্ছে ধরি, বল। বলছি যে বৃত্তে যে পরিধিটা আছে আর ওটা হ্যাঁ, কি ত্রিভুজের কি গায়ে লাগিয়ে কি বৃত্ত রাখতে হবে? তাছাড়া পরিবৃত্ত হবে না। মানে তুই এরকমভাবে ওটা পরিবৃত্ত হয় না। ধর এই একটা ত্রিভুজ আছে আমাদের, এই ত্রিভুজটা তুই এরকম একটা বৃত্ত এঁকে দিলি, এরকম একটা বৃত্ত এঁকে দিলি, এটা পরিবৃত্ত হবে না। এটা পরিবৃত্ত হবে না। আচ্ছা। ঠিক আছে? পরিবৃত্ত হতে গেলে কি হতে হবে? এই যে ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু আছে, এই বৃত্তটাকে শীর্ষবিন্দুগুলোর সঙ্গে কি হতে হবে? বৃত্তটাকে শীর্ষবিন্দুর সঙ্গে টাচ করতে হবে। যদি টাচ না করে তাহলে সেটা পরিবৃত্ত হবে না। এই যে এখানে টাচ করতে হবে, প্রত্যেকটা টাচ করতে হবে। টাচ করলে তবেই সেটা পরিবৃত্ত হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা মুছে দিয়ে এখানে লাগবে না আমাদের। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রথমত আমরা ধরি যে এই যে বৃত্তের ক্ষেত্রফল মানে কোনটা দিয়েছে বলতো? কোন জায়গাটা দিয়েছে? আমাদের এই জায়গাটা দিয়েছে। আমাদের এই পুরো জায়গাটা দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের ক্ষেত্রফল। তো আমরা প্রথমত ধরি এখানে যে ধরি ধরি পরিবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? একটা বৃত্ত যদি হয়, বৃত্তের ক্ষেত্রফল বলতে তো আমরা বুঝি যে এই জায়গাটা, একটা বৃত্ত যদি থাকে এরকম, তো বৃত্তের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? বৃত্তের ক্ষেত্রফল বলতে বুঝি তো আমরা এই জায়গাটাকে বুঝি। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন তার ক্ষেত্রফলের সূত্র কি না, এই প্রত্যেকটা বৃত্তের একটা করে কি আছে, এই বৃত্তটার একটা ব্যাসার্ধ থাকবে। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল যেটা অর্থাৎ সবুজ যে জায়গাটা আছে, সবুজ জায়গাটা কতটা জায়গা থাকে না, পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এটা আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা পড়ে এসেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে দেয়ার ফোর পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত না, ইজ ইকুয়াল টু হচ্ছে 462। কেন? এই যে বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফলটা 462 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার এখান থেকে পাই মানে কত জানি? পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 462। তাহলে এখান থেকে আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আর স্কোয়ার হচ্ছে 462 ইন্টু 7/22। 22 দিয়ে এটা কাটাকুটি করলে 22 দুগুণে 44, 22 একে 22। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? আর ইজ ইকুয়াল টু না তো রুট ওভার 21 ইন্টু 7। 21 ইন্টু 7, দ্যাট মিনস 21 মানে হচ্ছে 3 ইন্টু 7 ইন্টু 7,
তো এই যে দুটো 7 এখানে আছে, এই দুটো 7 বাইরে আসলে একটা 7, আর ভেতরে কে থেকে গেল, ভেতরে √3 থেকে গেল, 7√3। তাহলে আমরা পেলাম যে এই নীল যে প্রত্যেকটা আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 7√3 সেন্টিমিটার। এটা হচ্ছে, আমাকে কি প্রশ্ন করেছে ওরা? আমাকে প্রশ্ন করেছে যে ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করো। মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে কি, যদি আমার ত্রিভুজটার নাম যদি এবিসি হয়, পরিবৃত্তের কেন্দ্র যদি ও হয়, তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে OA, OB, OC, এই তিনটে পেয়েছি 7√3। আর আমাকে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাকে AB, BC, AC এগুলোকে বার করতে হবে। ঠিক আছে, তো এবার ধরা যাক যে ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে A সেন্টিমিটার। ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য ধরে নিই। ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য যদি A সেন্টিমিটার ধরা যায়, তাহলে এবার ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য কী করে বের করা যাবে? তো আমরা একটা কাজ করছি, প্রথমত এই ও থেকে প্রত্যেকটা বাহুর উপর একটা করে লম্ব টানছি। ও থেকে প্রত্যেকটা বাহুর উপর একটা করে লম্ব টানলাম এবং লম্বগুলোর নাম দিয়ে দিলাম OD, OE। বলছি ওই যে যে দাগটা টেনেছেন, মানে এই লম্ব যেটা দাগটা টেনেছে সেই লম্ব দাগটা মানে অনুযায়ী কি দাগটা আনবো? বল বল। মানে এই যে সি থেকে যে দাগটা টেনেছেন, মানে সেটা লম্ব অনুযায়ী কি দাগটা আনবো? না না, সেটা লম্ব না, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা। কারণ দেখ, কেন্দ্র থেকে ব্যাসার্ধের উপর পরিধি পর্যন্ত যাচ্ছে OB, OA, OC তিনটি হচ্ছে 7√3 করে। এবার আমরা ও থেকে BCর ওপর লম্ব টানলাম, ও থেকে ACর ওপর লম্ব টানলাম, ও থেকে ABর ওপর লম্ব টানলাম। এগুলো লম্ব, মানে এই প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণগুলো 90 ডিগ্রি। লম্ব মানে তো 90 ডিগ্রি হয়, এগুলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখ, তাহলে এই যে বড় এই যে ত্রিভুজটা ABC ত্রিভুজটা যেটা ছিল, এই ABC ত্রিভুজটা কিন্তু এবার আমাদের ABC ত্রিভুজটা আমাদের 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই একটা ত্রিভুজ হচ্ছে, সবুজটা সবুজ রাখলাম, আর এই একটা ত্রিভুজ হচ্ছে, এই যে অরেঞ্জ কালারের একটা ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে, নীল কালারের একটা ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে, আর এই সবুজটাকে যদি এটা এই কালারটা যদি দিই, এই কালারটা, এরকম তিনটে ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে। কে কোন ত্রিভুজটা? ABC ত্রিভুজটা। এবার আমরা কি আসছি, দৈর্ঘ্য ধরেছি 6 সেন্টিমিটার। তাহলে সুতরাং এবার ব্যাপারটা কি হচ্ছে, এই যে এখান থেকে যে এই যে OA এটা টেনেছিস না, তাহলে যেটা হবে, এই সমবাহু ত্রিভুজটা উচ্চতা বের করি। সুতরাং এই ত্রিভুজটির উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 × A, এত সেন্টিমিটার। তাহলে এই যে এইটা টানা হয়েছে এখানে আমাদের, এই যে এই জিনিসটা টানা হয়েছে, এই যে এটা টানা হয়েছে না টোটালটা, এটা হচ্ছে ত্রিভুজটা উচ্চতাটা হবে, সমবাহু ত্রিভুজে এটা উচ্চতা হবে। এই সমবাহু ত্রিভুজে এই যে উচ্চতাটা, এটা যদি আমি ধর পুরোটাই নীল দিয়ে দিই, লাল হয়ে গেছে পুরোটাই, এই সমবাহু ত্রিভুজে এই উচ্চতাটা হচ্ছে এটা পাওয়া গেল √3/2 × A, এত সেন্টিমিটার। আর এই সমবাহু ত্রিভুজে এই যে পরিবৃত্তটার কেন্দ্রটা কি করে, এই উচ্চতাটাকে 2:1 অনুপাতে ভাগ করে। এটা আমরা ওই উপপাদ্য যখন পড়ব, ত্রিভুজের ওই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যখন করব, তখন এটা পেয়ে যাব। তাহলে সুতরাং OAটা কত হবে না, এই √3/2A এর 2:1 অনুপাতে ভাগ করে, তার মানে 2/3 হবে।
এটাকে একটু মনে রাখতে হবে তোদের। তাহলে আলটিমেটলি ও এ কত পেয়ে যাচ্ছিস? ও এ পেয়ে যাচ্ছিস √3a/3। আর ও এটা কি? ও এটা তো বৃত্তের ব্যাসার্ধ, সেটা তো 7√3 পেয়েছিস। তার মানে সুতরাং এই √3a/3 এটা সমান সমান হচ্ছে 7√3। এই √3 ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখান থেকে a = কত হয়? 21 সেন্টিমিটার। আমাকে কি প্রশ্ন করেছিল? ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হিসাব করি। তাহলে সুতরাং ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 21 সেন্টিমিটার। তাই এই লম্বগুলো আমাদের লাগছে না, বুঝলি? এই লম্বগুলো আমাদের প্রয়োজন নেই টানার, এমনি এটা হয়ে যাচ্ছে। অসুবিধা আছে কারোর বুঝতে? এক এক করে বল। মধুমিতা? স্যার বলছি ও এর জায়গাটা আমি ঠিক বুঝলাম না, মানে ও এ এটা হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে তোর মাথায় রাখবি যে একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তো এটা, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত তো এটা। আর সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত একটা আছে। অন্তবৃত্ত কী হবে? এই ভেতরের এই যে লম্ব টেনেছিস না তিনটে, এই ভেতরে এই লম্বগুলোকে নিয়ে হয় অন্তবৃত্ত, এই জায়গাটা। তো এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ এটা আর অন্তবৃত্তের ব্যাসার্ধ এটা, এই পরিবৃত্ত আর অন্তবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হয় 2:1। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার জন্য, কিন্তু অন্য ত্রিভুজ হলে হতো না। যেহেতু সমবাহু ত্রিভুজ তার জন্যই আমাদের এখানে আমরা বলতে পারলাম যে ও এ বা এ ও /OD এটা হবে আমাদের 2:1। কারণ এটা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। কারণ এগুলো হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। কারণ ত্রিভুজের ভর কেন্দ্র কোনটা? না, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হয় ভর কেন্দ্র। এটা আমরা পড়বো হচ্ছে ত্রিভুজের ওই যে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, শুরু করেছিলাম কি একটা, অনেকটা শুরু করিনি আমরা। ওই সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। ঠিক আছে? তাই এখন আপাতত মনে রাখি। তাহলে AO/OD যদি 2:1 হয়, আর AOOD এই পুরোটা কত? পুরোটা হচ্ছে এটা √3/2 × a। এই পুরোটা হচ্ছে √3/2 × a, উচ্চতা যেটা বের করেছিস। তাহলে ও এটা কত? 2/3 হবে। অনুপাত যদি 2:1 হয় তাহলে 2/3 হবে। এই জায়গায় 2/3। কি বললাম, বোঝা গেল? তাহলে এইটাই তো আবার বৃত্তটার ব্যাসার্ধ, যেটা বের করে রেখেছি 7√3, তাই সমান করে দিলাম এখানে। ঠিক আছে? বাকিদের দিয়া? স্যার বুঝেছি। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা বলছে একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এই যে একটা ত্রিভুজ, সে কিন্তু আর সমবাহু ত্রিভুজ নয়, সেটা যে কোনো ত্রিভুজ। তো এটা যে কোনো ত্রিভুজকে আমরা এখানে করে নিই মেনশন এরকমভাবে, সমবাহু ত্রিভুজ নয়। একটা ত্রিভুজ আছে, ধর ধরে যাক একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি দিয়েছে? পরিসীমা দিয়েছে। তো ত্রিভুজটার পরিসীমা বলতে কি বুঝবো আমরা? ত্রিভুজটার নাম যদি আমরা ABC দিই, ত্রিভুজটার নাম যদি ABC হয়, তো পরিসীমা বলতে কি বুঝবো? পরিসীমা বলতে এটাই বুঝবো যে AB + BC + CA এটা = 32, তাই তো? পরিসীমা মানে কি? যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে ধার বরাবর হেঁটে আবার সেই বিন্দুতে আসবে আমি যতটা রাস্তা গেলাম। আর বলেছে ত্রিভুজটার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। অন্তর্বৃত্ত মানে বৃত্তটা ভেতরে থাকবে এরকমভাবে, এবং বৃত্তটা কিন্তু ভেতরে থাকবে শুধু নয়, প্রত্যেকটা বিন্দুকে টাচ করবে, মানে প্রত্যেকটা বাহুকে টাচ করবে। তাহলে এই হচ্ছে আমাদের পরিবৃত্তটা। তো পরিবৃত্ত যখনই, তখন ডেফিনেটলি তার একটা কেন্দ্র থাকবে, পরিবৃত্তের একটা কেন্দ্র থাকবে, এবং সেই ক্ষেত্রে তার ব্যাসার্ধ কিন্তু কোনগুলো হবে? ব্যাসার্ধ কিন্তু এইখান থেকে শুরু করে এইটা হবে, এখান থেকে শুরু করে এটা হবে, এখান থেকে শুরু করে এইটা হবে। এগুলো তিনটে হবে তার ব্যাসার্ধ। কার? এই ভেতরের বৃত্তটার ব্যাসার্ধ।
আর কি বলেছে, এই অন্তবৃত্তটার ক্ষেত্রফল দিয়েছে। তো অন্তবৃত্তের যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা 8 সেন্টিমিটার ধরি অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার ইজুয়াল টু কত না 38.5। কেন? কারণ ওরা তো বলেই দিয়েছিল যে এই যে বৃত্তটা আছে ভেতরের, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার এটা, এই যে সবুজ কালারের যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 38.5। তো এই বৃত্তের ক্ষেত্রফল যদি 38.5 হয়, ওই বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরেছি কত, বৃত্তের ব্যাসার্ধ ধরেছি 8। তাহলে যদি বৃত্তের ব্যাসার্ধ 8 হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান 38.5 হবে। এখান থেকে ক্যালকুলেশন করে আর এর মানটা বের করি। তাহলে পাই মানে কত জানি আমরা, পাই মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 38.5। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 38.5 ইন্টু 7, 7টা গেল ওপরে আর 22 এলো নিচে, 11 দিয়ে 11 দুগুণে 22, 3 11 33, 5 11 35। আচ্ছা, এই দশমিক তুললে নিচে হচ্ছে 10, 5 দিয়ে 2, 5 দিয়ে 7, তার আলটিমেটলি হচ্ছে 7/2 তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার যদি 7/2 হোল স্কোয়ার হয়, তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু কত পাবো আমরা, 7/2। তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলি 7/2। কিন্তু আমাকে বের করতে বলেছি কি, ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি জানি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে তো আমরা এটা জানি যে আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য লাগবে, তাছাড়া ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে না। তো এবার কি করা হচ্ছে এখানে, এবার আমরা জাস্ট এগুলোকে যোগ করে দিচ্ছি। কাকে কাকে, এই যে ধর এই কেন্দ্রটা থেকে বিকে যোগ করলাম, কেন্দ্র থেকে ওকে যোগ করলাম, কেন্দ্র থেকে সিকে যোগ করলাম। এই যখনই যোগ করে দিলাম, দেখ ওই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা কিন্তু আমার 3টে ভাগে ভেঙে যাবে। কোন 3টে ভাগে? এক হচ্ছে আমার এইটা, এই একটা ত্রিভুজে ভাঙলো, এই একটা ত্রিভুজে ভাঙলো, আর এই একটা ত্রিভুজে ভাঙলো। সবুজ এটা এটা, ঠিক আছে। যখনই এটা ভেঙে গেল, তখন আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে সুতরাং ত্রিভুজ, এই বিন্দুটা ও নাম দেওয়া যাক, এইটা হচ্ছে ও। তাহলে ত্রিভুজ এবিসি, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল সেটা হচ্ছে ত্রিভুজ ওবিসি প্লাস ত্রিভুজ ওসিএ প্লাস ত্রিভুজ ওএবি। এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই 3টে ত্রিভুজকে যোগ করলে পুরো ত্রিভুজটা পাচ্ছিস এবিসি। এখন আমার চেয়েছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ব্যাসার্ধ পেয়েছি আর। তাহলে দেখ এই যে ওবিসি ত্রিভুজটা যেটা আছে, এই ওবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু তার ভূমি হচ্ছে কি বিসি ইন্টু উচ্চতা হচ্ছে তার ব্যাসার্ধ অর্থাৎ আর। ওসি এর ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু সিএ ইন্টু তার উচ্চতা আর, আবার হাফ ইন্টু এবি, তার উচ্চতা হচ্ছে আর। উচ্চতা কেন আর বুঝতে পারছিস তো, কারণ লম্ব টেনেছি তো, এগুলো সব তো লম্ব হয়, বৃত্তের ব্যাসার্ধ যখন সব লম্ব। তাহলে এবার প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে কত, হাফ আর কমন যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকছে কত, বিসি প্লাস সিএ প্লাস এবি। আর মানে কত, আর মানে হচ্ছে 7/2। আর এই দেখ বিসি প্লাস সিএ প্লাস এবি, এই যে বিসি প্লাস সিএ প্লাস এবি, এটার ভ্যালু কত দেওয়া আছে, 32 দেওয়া আছে। তাহলে ইন্টু 32, এত বর্গ সেন্টিমিটার, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 7 8 56 বর্গ সেন্টিমিটার। কি পেলি, এটা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেলি। তাহলে আমাকে তো এটাই চেয়েছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। তাহলে সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে
56 বর্গ সেমি। অসুবিধা হচ্ছে বুঝতে কারণ? স্যার বলছি যে এই যে যে বৃত্তটা মানে করলেন মানে ব্যাসার্ধটা, এখানে তো আমি যে ত্রিভুজ আঁকছি এঁকে তো সব বাইরে বেরিয়ে যাচ্ছে মানে বৃত্তটা। বাইরে বেরোবে কেন? অন্তর্বৃত্ত আঁকার পদ্ধতি আছে, ভেতরেই থাকতে হবে। তুই এমনি এমনি আঁকতে পারবি না পেন্সিল কম্পাস দিয়ে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত আঁকার পদ্ধতি আছে তো, এটা ক্লাস 10-এ শিখবি। ও আচ্ছা, ঠিক আছে, অন্তর্বৃত্ত আঁকার পদ্ধতি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরের পেজে যাই। নাম্বার 23, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের, এই দেখ, অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে প্রথম কথা, একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি বিষমবাহু ত্রিভুজ। তো আমরা একটা বিষমবাহু ত্রিভুজ এখানে আঁকছি। ধরা যাক এই হচ্ছে আমার সেই বিষমবাহু ত্রিভুজটা, নাম দিয়ে দিলাম এবিসি। এবার এর অন্তর্বৃত্ত আঁকতে হবে, এবার এর পরিবৃত্ত আঁকতে হবে। এর পরিবৃত্ত আঁকছি ফার্স্টে। তিনটে বিন্দুতে টাচ করবে, এই তিনটে বিন্দুতে টাচ করতে হচ্ছে পরিবৃত্ত হলো। এবার অন্তর্বৃত্ত আঁকছি। অন্তর্বৃত্ত মানে এরকম ভেতরে থাকবে, সেটাও কি হবে, এই বৃত্তটার প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে। তাহলে এই হলো আমাদের পরিবৃত্ত, এই হলো আমাদের অন্তর্বৃত্ত। আচ্ছা, ছবিটা একটুখানি ছোট ছোট করে আঁকলে হবে না, বুঝলি, একটু বড় করে আঁক। বড় করে না আঁকলে হবে না। ধরে যাক এই সে আমাদের ত্রিভুজটা, বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত দিয়েছে, ত্রিভুজটা অন্তর্বৃত্ত হচ্ছে এটা, আর ত্রিভুজটার পরিবৃত্ত দিয়েছে। এই হচ্ছে পরিবৃত্ত। একটা অন্তর্বৃত্ত পেলি, একটা পরিবৃত্ত পেলি। আর ত্রিভুজটা যদি নাম দিস এবিসি, তো ধরে নে, মানে ধরে নে এখানে এবি হচ্ছে 20 সেন্টিমিটার, এবি হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার, বিসি হচ্ছে গিয়ে 15 সেন্টিমিটার, আর এসি হচ্ছে গিয়ে 25 সেন্টিমিটার ধরে নে। আর এর অন্তর্বৃত্ত হচ্ছে ভেতরেরটা, পরিবৃত্ত হচ্ছে বাইরেরটা। তাহলে অন্তর্বৃত্ত পরিবৃত্ত, তো ত্রিভুজটার দিকে যদি তাকাস, ত্রিভুজটা দেখ, ত্রিভুজটা বাহুগুলো এটা দিয়েছে। তো এখান থেকে প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে যে ত্রিভুজটা সমকোণী নাকি। ত্রিভুজটা সমকোণী নাকি কী করে বুঝবো? না, বুঝবো এরকমভাবে যে আমরা যদি এখানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করি, মানে সবচেয়ে বড় বাহুটাকে বাদ দিয়ে বাকি দুটো বাহুর আমরা স্কোয়ার করছি, তাহলে এ বি স্কোয়ার মানে কত? না, এ বি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। বিসি স্কোয়ার মানে কত? বিসি স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার। 2 বর্গ 400, আর 15 হচ্ছে 225, তাহলে 400 আর 225 হচ্ছে 625। 625কে আবার লেখা যায় 25 স্কোয়ার, আবার 25 মানে কি এসি স্কোয়ার। তাহলে এই ছবিটা যেটা এঁকেছিলাম আমরা, তাহলে ছবিটা আমাদের ঠিকঠাক হয়নি। তাহলে ছবিটা আমাদের আঁকতে হবে কি, এটা সমকোণী ত্রিভুজ হবে। মুছে দিলাম।
এই ছবি আমাদের হবে না। ছবিটা এঁকেছিলাম ওটা, কিন্তু আমাদের অঙ্ক যেটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম ছবি ওটা হচ্ছে না। ছবি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ছবি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটা বাহুর দৈর্ঘ্য 25, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15, আর একটা বাহুর দৈর্ঘ্য 20। এর যদি আমরা পরিবৃত্ত আঁকি, এর যদি আমরা পরিবৃত্ত আঁকি তাহলে এই হচ্ছে আমাদের পরিবৃত্ত, এ হচ্ছে আমাদের পরিবৃত্ত। আর যদি অন্তবৃত্ত আঁকি এর, এই হচ্ছে আমাদের অন্তবৃত্ত। তো এই ক্ষেত্রে কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, পরিবৃত্তের যেটা কেন্দ্র সেটা অতিভুজের ঠিক মধ্যবিন্দুটা হয় একদম। তো এখানে আমরা বলেই দিতে পারি যে যেহেতু ত্রিভুজটা হচ্ছে এবিসি, যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং একটু মনে রাখবি এটা, যে পরিবৃত্তের ব্যাস সমান সমান হবে অতিভুজ। তো অতিভুজটা কত এখানে, এসি, এসি কত জানি আমরা 25 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 25 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 25/2 সমান সমান 12.5 সেন্টিমিটার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলি। এবার আসছে অন্তবৃত্তের ব্যাসার্ধ কী করে ফাইন্ড আউট করব। তো পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলটা বের করে নিয়ে একবারে পরিবৃত্তের ঝামেলাটা মিটিয়ে দিই। সুতরাং পরিবৃত্তের ক্ষেত্রফল হবে πr², মানে 25/2 এত বর্গ সেন্টিমিটার। পাই মানে 22/7, 25 হচ্ছে 625, নিচে হচ্ছে 2 গুণ 2, একটা 2 দিয়ে এটা কাটলে 11, 7 দিকে এটা যায়, 7 8 56, 7 9 যেটা যায় না। এটা ভাগ করে কত হচ্ছে দেখ এবার, 11-র সঙ্গে 625 গুণ করলে কত হচ্ছে, 11-র সঙ্গে 625 গুণ করলে 6875, 6875, আর নিচে হচ্ছে 14, একে যখন 14 দিয়ে ভাগ করবি ওই তোর দেখবি কত আসবে না 491.07 এত বর্গ সেন্টিমিটার। এটা প্রায় লিখতে হচ্ছে। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলি। পরিবৃত্তের ক্ষেত্রফল মানে কোনটা পেলি, এখন যেটা পেলি সেটা হচ্ছে এই পুরোটা পেলি, এই পুরো জায়গাটা পেলি, এই পুরো সবুজ জায়গাটা পেলি। এবার হচ্ছে অন্তবৃত্তের ক্ষেত্রফল বের করতে। অন্তবৃত্তের ক্ষেত্রফল মানে কোনটা, এই লালটা বের করতে হবে এখন আমাকে। এখন দেখি অন্তবৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে কি না, আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা এইগুলোকে যোগ করে দিলাম, এইটা এইটা এইটা, এই তিনটে লম্ব। তো যদি কেন্দ্র যদি ও ধরিস, তাহলে এবার যদি আবার এইগুলোকে যোগ করে দিস সেই একই রকমভাবে, যদি এইটাকে যোগ করে দিস, যদি এইটাকে যোগ করে দিস, যদি এইটাকে যোগ করে দিস, তাহলে দেখ এই যে ত্রিভুজটাকে, সেই ত্রিভুজটা তিনটে ভাগে ভাগ হলো, যার এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এগুলো তিনটের বাহু। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, তো অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে সুতরাং ওই ত্রিভুজ এবিসি সেটা কি হবে না, ত্রিভুজ ওবিসি প্লাস ত্রিভুজ ওসিএ প্লাস ত্রিভুজ ওএবি
ওবিসির ক্ষেত্রফল কত না হাফ ইন্টু বিসি ইন্টু আর। ওসি এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু সিএ ইন্টু আর। আর ওটা কত হাফ ইন্টু এবি ইন্টু আর। তো দেখ হাফ আর তো কমন যাচ্ছে, আর বিসি সিএ এবি, এই যে বিসি সিএ এবি মানে কি তিনটে যোগ হবে। বিসি 15 ধরা আছে, সিএ 25 ধরা আছে, আর এবি ধরা আছে আমাদের 20, মানে কোনটা কথা তিনটে যোগ হবে আর কি। তাহলে হাফ ইন্টু আর ইন্টু এটা 25, 15, 40, 60 এত বর্গ সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে 60কে কাটলে 30, মানে 30 আর বর্গ সেন্টিমিটার। তার মানে 30 আর বর্গ সেন্টিমিটার এটা সমান সমান সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 20 ইন্টু উচ্চতা হচ্ছে 15। তাহলে 2 দিয়ে 20 কাটলে 10, তাহলে আর ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছিস 10 ইন্টু 15/30। 15 দিয়ে 30-এ কাটলে 2, 2 10-এ কাটলে 5। তার মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছিস কত না তো 5 সেন্টিমিটার। তাহলে সুতরাং অন্তর্বৃত্তের ক্ষেত্রফল অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই 5 স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার, মানে 22/7 ইন্টু 25। 25-এর সঙ্গে 22 গুণ করলে কত হয় 550, তাকে 7 দিয়ে ভাগ করলে এটা অ্যাপ্রক্সিমেট আসবে 78.57, প্রায় 78.57 এত বর্গ সেন্টিমিটার। এখানেও প্রায় কথাটা লিখব। তো অঙ্কগুলো একটু বড় বড় বলেই ছোট ছোট করে প্রতিদিন করাচ্ছি একটু একটু করে। তো এখানে আমি শেষ করলাম 24 আর 25। মোটামুটি দেখবি আগের অঙ্ক দিয়ে করানো আছে, চেষ্টা করবি, যে চেষ্টা করে আমাকে সেন্ড করবে তাকে আমি করে দেবো, সবার জন্য করছি না। আচ্ছা, আগের দিনকে আমরা ওই 26টা তো তার আগের দিন করেছিলাম, 27-এরগুলো বোধহয় করেছিলাম, তাই তো? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের চ্যাপ্টার আমাদের শেষ হলো। আমরা চলে যাচ্ছি এবার পরের চ্যাপ্টারে 19। একটু রিল্যাক্স হয়ে নে। এখানে আমাদের কি বলছে যে ধর আমরা যখন ওই গ্রাফের সাহায্যে করি, যখন এই যে গ্রাফটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, গ্রাফের সাহায্যে আমরা ওই বিভিন্ন বিন্দুগুলো এঁকেছি, কিন্তু আমাদেরকে বিভিন্ন বিন্দুগুলো আঁকলে কি হবে, আমরা ধর এখানে যেটা আমাদের বলতে চাইছে যে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা কি করব অন্তর্বিভক্ত বের করব, আবার বহির্বিভক্ত। অন্তর্বিভক্ত মানে কি, ধর অন্তর্বিভক্ত মানে হচ্ছে আমাদের এই একটা সরল রেখা আছে, একটা রেখাংশ আছে, সরল রেখা বলাটা ভুল, রেখাংশ আছে। তো এই রেখাংশের মধ্যে রেখাংশটা ধর যদি এ বি হয়, তাহলে এই এ বি সরল রেখার মধ্যে সি এখানেও থাকতে পারে, অসংখ্য বিন্দু আছে। তো এখানে ভেতরে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু এই রেখাংশটাকে দুটো ভাগে ভাগ করে। ধর আমার যদি এইখানে যদি আমি সিটা নিই, তাহলে সিটা যখন এখানে নিলাম, দেখ সেই সরলরেখাটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ধর এই নীলটা, জানি না রং করতে পারবো নাকি, এই দেখ নীল সরলরেখা একটা, লাল সরলরেখা একটা। তো এটা হচ্ছে অন্তর্বিভক্ত বলা হয়, এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। কেন না সিটা এ বি রেখাংশের ভেতরে কোথাও না কোথাও আছে, এবং এই এসি রেখার একটা দৈর্ঘ্য আছে, সিবি রেখার একটা দৈর্ঘ্য আছে। তাহলে এই দুটো দৈর্ঘ্য যদি এটাকে এম ধরা যায়, এটাকে যদি এন ধরা যায়, এবং এ যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, তাহলে এ বিন্দুর একটা কি থাকবে, একটা স্থানাঙ্ক থাকবে। ধরা যাক এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে বলছে যদি সি বিন্দুটা এই এ বি রেখাংশকে m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে,
তাহলে এই সি বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেটা কি হবে, সি বিন্দু স্থানাঙ্ক হবে। ক্রিকেট খেলা তো দেখিস, এদিকে বোলার হলে ব্যাটসম্যান এদিকে থাকে, তাহলে প্রথমত mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা হলো এক্স এর কমা, যখন ওয়াই করবো একই রকমভাবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে এইরকমভাবে আমরা কোনো একটা রেখাংশের দুটো প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে অপর একটা বিন্দু সেই রেখাংশটাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করলে, এটা কিন্তু অন্তর্বিভক্ত করলে আমাদের সি বিন্দুর যেটা স্থানাঙ্ক হয় সেটা হচ্ছে এটা। একটু মনে রাখতে হবে, ক্রিকেট খেলা দিয়ে মনে রাখতে হবে, এটা একটা পিচ, এদিকে যদি ব্যাটসম্যান থাকে তাহলে বোলার থাকবে এদিকে, আবার যদি এদিকে ব্যাটসম্যান থাকবে বোলার থাকবে এদিকে, তাহলে এমটা হচ্ছে বোলার আর এরা হচ্ছে ব্যাটসম্যান, তাহলে m×x2, আগে এক্সটা দিয়ে করবো যখন mx2 nx1 বাই m প্লাস n, কারণ আমাদের একটা স্থানাঙ্কর ক্ষেত্রে আগে তো ভুজ থাকে, আমাদের থাকে আগে ভুজ তারপরে কোটি, এটা আমরা জানি, কারণ স্থানাঙ্ক তো পেয়ার ছাড়া হয় না। তাহলে এই পেয়ারের প্রথমটা যখন লিখবো তখন সেটা হচ্ছে এটা গেল অন্তর্বিভক্ত। এবার যখন আমরা বহির্বিভক্ততে চলে আসব, যখন আমাদের বহির্বিভক্ত হবে, বহির্বিভক্ত আসলে কি হবে, একই রকমভাবে একটা সরলরেখাংশ থাকবে, এখানে এ বিটা এখানে থাকবে। এবার বলবে যে সি হচ্ছে একটা বিন্দু, যে বিন্দুটা এই বাইরে আছে, মানে এ বি তো রেখাংশ, বাট সরলরেখা তো অনেক দূর বিস্তৃত হয়, ধর এইখানে আছে সি, তাহলে আমাদের এই সি বিন্দুটা এ বিকে ভাগ করবে বহির্বিভক্তভাবে, মানে এইরকমভাবে, এইটা হচ্ছে এম আর এইটা হচ্ছে তখন এন, তখন এই মিষ্টি অনুপাতে বই, তখন সি বিন্দু স্থানাঙ্ক কী হবে আমাদের, না তখন আমাদের এই সি বিন্দু স্থানাঙ্ক হবে, এই এ বিন্দু স্থানাঙ্ক সেই x1 y1ই আছে, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2ই আছে, সিটা বাইরে আছে, সেটা কি হবে, সেই mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। পার্থক্যটা বোঝ, যে অন্তর্বিভক্ত হলে কি হয়, একই জিনিস থাকে, ওপরে প্লাস অন্তর্বিভক্ত হলে আর বহির্বিভক্ত হলে মাইনাস। শুধু তোকে খেয়াল রাখতে হবে কি, যে আমার যেটা m ইন্টু x2 n ইন্টু x1 বাই m মাইনাস n, এই হচ্ছে আমাদের বহির্বিভক্ত সূত্র, এই হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত সূত্র। তাহলে এই দুটো জিনিসকে নিয়ে কাজ করতে হবে। আর আগে গ্রাফের ক্ষেত্রে আমরা যা যা শিখেছি, একটা গ্রাফের প্রথম যে শিখেছি স্থানাঙ্ক জ্যামিতি যে শিখেছি না, সেই স্থানাঙ্ক জ্যামিতি যা যা শিখেছি সেইগুলো আমাদের কাজে লাগবে। আর নতুন হচ্ছে এই দুটো জিনিস, এইটা আর এইটা। তো আমরা এটা সেভ করি, পরের ইয়েতে যাই। আমরা চ্যাপ্টারে চলে যাই, নেক্সট পেজে যাচ্ছি। চলে আয়, কোষে দেখি 19, কোষে দেখি 19। পেজ নাম্বার 269। দেখ, 1 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে, 1 নম্বরের অঙ্কগুলোর মধ্যে কি বলছে, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে একটা বিন্দু দিয়েছে, একেরটা কি দিয়েছে, দুটো বিন্দু, একটা দিয়েছে 6, -4, ধরা যাক এই সেই বিন্দু, যেটা হচ্ছে 6, -14 একটা বিন্দু,
এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে -8,10। তাহলে এই যে দুটো বিন্দু আছে, তাহলে এই দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে সংযোজক রেখাংশ বলতে এটা বোঝাচ্ছে আমাদের সংযোজক রেখাংশ। এইখানে একটা বিন্দু, যে বিন্দুটা 3:4 অনুপাতে, 3:4 মানে কি, 3টা ছোট 4টা বড় হবে। তো ধরা যাক এইখানে সে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা 3:4 অনুপাতে একে অন্তর্বিভক্ত করছে। তো এই বিন্দুটা ধরা যাক এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এই হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে আমাকে বলেছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হচ্ছে আমাদের? সি বিন্দু স্থানাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে কি, এ বোলার আগে এক্স, এক্স মানে 3 ইন্টু, আমি কালার চেঞ্জ করে লিখছি, -8 প্লাস 4 ইন্টু, এখানে এক্স কত আছে 6, নিচে কত হচ্ছে আমাদের, নিচে হবে হচ্ছে 3 + 4, অন্তর্বিভক্ত করেছে বলেছে 3 + 4। এর পরেরটাই কী হবে? পরেরটা হচ্ছে আমাদের ওয়াই মানে 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু -14, নিচে কত হবে? নিচে হবে 3 + 4। দেখ বুঝতে পারছিস নাকি? এখানে এম হচ্ছে এটা mx2, এই যে m তার সঙ্গে x2 প্লাস n x1 বাই m প্লাস n, x হয়ে গেল। যখন y দেখছিস m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এবার এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যা হয় তাই হবে আমাদের উত্তর। তো প্রথমত এখানে কত পাচ্ছিস দেখ, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে -24 প্লাস 24 নিচে 7, এটা 30 -56 আপন 7। তো -24 প্লাস 24 ক্যান্সেল হয়ে গেলে 0 বাই 7, এখানে হচ্ছে -26 বাই 7। তো 0কে 7 দিয়ে ডিভাইড করলে 0, 0 -27/6। তো দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট who divides AB in the ratio 3:4। তাহলে 1-এর 1 যেভাবে করা হয়েছে, 1-এর 2 সিমিলার ওয়েতে করবি। আমি 1-এর 3-এরটা করে দিচ্ছি। 1-এর 3তেও কী বলছে, দুটো পয়েন্ট দিয়েছে, একটা পয়েন্ট হচ্ছে -1,2, ধরা যাক এই হচ্ছে সেই পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের বলেছে কত, 4 -5, এটা একটা পয়েন্ট করে দিয়েছে। তাহলে ফার্স্ট অফ অল এই দুটোকে আমরা, এই হচ্ছে আমাদের সেই রেখাংশ। এবার বলছে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়। তাহলে বহিস্থভাবে বিভক্ত হওয়ার অর্থটা কি? মানে বাইরের দিকে একটা পয়েন্ট থাকবে এরকম, এই বাইরের দিকে এই পয়েন্টটা থাকবে। ধরা যাক এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর যেটা বাইরের দিকে যে পয়েন্টটা আছে এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টটা এ বিকে ডিভাইড করছে। তো সি পয়েন্টটা এ বিকে ডিভাইড করার মানেটা কি? তার মানেটা হচ্ছে এখানে যেটা বলতে চেয়েছে যে এসি ইস টু বিসি, সেটা কি অনুপাতটা দিয়েছে আমাদের? না 3:2, এটা 3, এটা 2। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে তাহলে আমাদের? সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে না 3 × 4, 3 × 4 -2 × -1
আপন 3 মাইনাস 2 m মাইনাস n এক্স গেল। ওয়াই যখন দেখব 3 ইন্টু মাইনাস 5 মাইনাস 2 ইন্টু 2 আপন 3 মাইনাস 2, এটা গেল। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 12 প্লাস 2 বাই 1, এখানে মাইনাস 15 মাইনাস 4 বাই 1, তাহলে এটা হচ্ছে আমাদের 14 কমা মাইনাস 19। তাহলে এই হচ্ছে সেই পয়েন্ট, যে পয়েন্টটা এই এবি যে এটা আছে এবিটাকে সে এবি যে এটা আছে এটাকে বহিস্থভাবে বিভক্ত করছে। তাহলে নাম্বার 4 একই রকমভাবে নিজেরা করবি, একই অঙ্ক, ওটাও বহিস্থ বিন্দু। এবারে ধর বললো যে একদম এক্স্যাক্টলি একটা মিডিল পয়েন্ট চাই আমার। ধর এই হচ্ছে আমার একটা রেখাংশ, এই রেখাংশের এটা এ, এটা বি, এ পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো ঠিক একদম ঠিক মিডিল পয়েন্ট যদি চাই, একদম মিডিল, তাহলে একদম মিডিল যদি হয় তার মানে অন্তর্বিভক্ত তাহলে অনুপাতটা কী হয়? 1:1 হয়, এটা আমরা জানি। তাহলে তখন এই মিডিল পয়েন্টটার একদম মধ্যবিন্দু, কিন্তু এটা এই মধ্যবিন্দু স্থানাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে একদম মিডল পয়েন্টের স্থানাঙ্ক কী হবে না, একদম সেই 1 ইন্টু x2 প্লাস 1 ইন্টু x1 বাই 1 প্লাস 1 2, তাই একবারে সরাসরি লেখ x1 প্লাস x2 x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। তাহলে এটা হচ্ছে কোন বিন্দু না মধ্যবিন্দু, মানে যে কোনো দুটো বিন্দু তার মধ্য বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই কাঠ আমি বলতে পারি। এবার নাম্বার 2 এর যে অঙ্কগুলো দিয়েছে দেখ, নাম্বার 2 এর অঙ্কগুলো আমাকে ঠিক মিডল পয়েন্টটি ফাইন্ড আউট করতে দিয়েছে। নিচের প্রত্যেক বিন্দু যুগলের সংযোজক সরল রেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। ধর 2 এর একেরটা আমি করে দিই, 2 এরটা তোরা করবি। এখানে বিন্দু দুটো কী কী দিয়েছে? একটা দিয়েছে 5,4 আর একটা দিয়েছে আমাদের 3,-4। তাহলে একদম লিখে দিই। তাহলে সুতরাং মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে কি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2, মানে 5 প্লাস 3, তাকে 2 দিয়ে ভাগ করব, কমা y1 প্লাস y2 4 প্লাস মাইনাস 4 বাই 2, 5 আর 3 যোগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এটা 0কে 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে 4,0। বোঝা গেল? 2 এরটা নিজেরা কর দেখি এক্ষুনি করে আমাকে উত্তর বল। স্যার দুয়েরটা তো হ্যালো হ্যালো হলো 2 এর 2।
দুয়ের দুয়েরটা তো সোজা। কী কী দিয়েছে? একটা দিয়েছে 6,0 আর একটা দিয়েছে 0,7। তো এদের মধ্যবিন্দু কত হবে? 6 + 0/2, 0 + 7/2, x1 + x2/2, y1 + y2/2। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, এটা হচ্ছে 7/2। আচ্ছা, এরপরে চলে আয় নাম্বার 3-এরটা। নাম্বার 3 কি বলছে? 1-3 বিন্দুটা 4-6 আর 3-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। তো এখানে দুটো পয়েন্ট আমাদের দিয়েছে। একটা হচ্ছে আমাদের, ধর এখানে দিয়েছে এটা 4-6, এই একটা পয়েন্ট, আর একটা 3-5। তো বলছে এই দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশকে কোন বিন্দুটা? না 1-3 বিন্দু। এখন প্রশ্ন হচ্ছে এই 1-3 বিন্দুটা কোথায় আছে আমরা তো জানি না। এর ভেতরে আছে না এর বাইরে আছে, ভেতরে আছে না এর বাইরে আছে, এখানে আছে, আমরা তো জানি না। তাই আমরা জেনারেলি ধরে নিচ্ছি যে ধরি m/n অনুপাতে বিভক্ত করে। কি বিভক্ত করে আমরা বলছি না কিন্তু, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, শুধু বিভক্ত করে লিখে দিলাম। দিয়ে সূত্রটা আমরা ধরে নিলাম, মনে মনে ধরে নিলাম যে বিন্দুটা এই ভেতরেই আছে। তাহলে যদি m/n অনুপাতে যদি বিভক্ত করে, তার মানে এই দেখ 3m + 4n / m + n, ওই বিন্দু স্থানাঙ্ক হবে, কমা, আর এটা হচ্ছে 5n + 6n / m + n। মানে আমাদের তরফ থেকে এই দুটো বিন্দুকে, এই বিন্দু আর এই বিন্দুকে m/n অনুপাতে যে বিন্দু ভাগ করে তার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তা আমরা ধরে কি ধরেছি? যে এই বিন্দুটাই তো m/n অনুপাতে ভাগ করছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে সুতরাং এর যেটা ভুজ, এর ভুজ সমান হবে, তাহলে 3m, এটা একটা প্রসিডিওর, একটা স্ট্রাকচার, কি করে করবি, বাই m + n, এটা = 1। এখান থেকে m/n বের করব, কত হচ্ছে দেখব। তাহলে এখানে কত পাচ্ছিস? 3m + 4n = m + n। mটা এদিকে আনলে 2m, 4n ওদিকে বিয়োগ হলে -3n। তাহলে এখান থেকে যেটা পাচ্ছিস m/n = -3/2। তাহলে এই যে m/n, এটা কি পাচ্ছিস? -3/2। এই যে মাইনাস যখনই পেয়ে গেলি, এই মাইনাস যখনই পেয়ে গেলি তখনই লিখলি সুতরাং এই 1-3 যে বিন্দুটা বলেছিল, এই বিন্দুটি প্রদত্ত বিন্দু দুটির সংযোজক রেখাংশকে অনুপাতটা কি লিখছি দেখ, 3:2 অনুপাতে, মাইনাস দিইনি কিন্তু, বেরিয়েছিল তো -3:2, কিন্তু অনুপাতটা কি লিখলাম? 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। মাইনাসটা মানে হচ্ছে এইটাকে বলা বহির্বিভক্ত করে। তাহলে আমরা যখন প্রথমে ধরেছিলাম তখন কিন্তু জাস্ট অনুপাতে ধরে নিয়েছিলাম, বিভক্ত করে বলেছিলাম, অন্তর্বিভক্ত ধরিনি, বহির্বিভক্ত ধরিনি। কিন্তু দেখলাম যে অনুপাতটা আমাদের এলো -3:2। যদি তুই এইটার সঙ্গে ইকুয়াল করিস, এইটার সঙ্গে যদি ওই 3কে ইকুয়াল করিস, তাহলে দেখ m/n -3:2 পাবি। এই যে এইটা যেটা আছে, তাহলে বহির্বিভক্ত কেন হলো? মাইনাস আসা মানে বহির্বিভক্ত, আর যদি মাইনাস না আসে তাহলে কী বলে দিতাম? অন্তর্বিভক্ত করে। যদি এইটা নিয়ে করে দেখ, এই যে 5m + 6n / m + n যেটা আছে এখানে, এইটা = 3, মানে কোটির সঙ্গে কোটি সমান হবে, করে দেখ, সে m/n -3:2 পাবি। দেখ, করে দেখ, যে কোনো একটা দিয়ে করলেই হয়। হ্যাঁ বল। করবো অঙ্কটা? না, বাড়িতে করে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা গেল নাম্বার 3। এবার চলে আয় নাম্বার 4।
সেভ করি। তো নাম্বার 4-এরটা দেখ আবার কি অঙ্ক দিয়েছে। নাম্বার 4 বলছে যে এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। তাহলে ওয়াই অক্ষ এক্স অক্ষ তো আমাদের লাগবে, তো এটা এক্স অক্ষ টেনে নিই, এটা এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, নাম দিয়ে দিলাম, এটা আমাদের এক্স অ্যাক্সিস, গ্রাফে যেটা করি আমরা, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের মূল বিন্দু। এখানে বিন্দু দুটো কী কী দিয়েছে, চারেরটা 7,3, তাহলে 7,3 মোটামুটি এরকম জায়গায় একটা হবে বিন্দু। 7 এখান থেকে গুনে গুনে 7 আসবো, গুনে গুনে 3 যাব, আর -9 6, -9 এদিকে আসবে, 6 এখানে আছে, মোটামুটি ধর এরকম জায়গায় বিন্দুর আরেকটা বিন্দু আছে। তবে সেই দুটো বিন্দুকে এবার যোগ করে দিচ্ছি। এই হচ্ছে আমার সেই বিন্দু দুটো, যার মধ্যে একটা হচ্ছে আমাদের কত, এই বিন্দুটা হচ্ছে আমাদের 7,3, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের -9,6। আমাকে প্রশ্ন করেছে যে এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সংযোজক যে রেখাংশ, অর্থাৎ যে সবুজ যে রেখাংশটা, ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত হয়। তাহলে ওয়াই অক্ষ মানে এই বিন্দুতে বিভক্ত করবে। তো এখানে আমরা ধরে নিই যে ধরি ওয়াই অক্ষ m/n অনুপাতে বিভক্ত করে। তাহলে ওয়াই অক্ষ যদি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে এটা m/n, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি হবে, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হবে তাহলে m এর সঙ্গে গুণ হবে 7, 7n প্লাস n এর সঙ্গে গুণ হবে -9, -9n বাই m প্লাস n, আবার m এর সঙ্গে গুণ হবে 3m প্লাস 6n বাই m প্লাস n। তাহলে আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম এটা, কিন্তু এই বিন্দুটা কার ওপরে আছে, ওয়াই অক্ষের ওপরে। আমরা কি জানি যে ওয়াই অক্ষের ওপরে যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর ভুজটা শূন্য হয়, কোটিটা যা হওয়ার হবে। তার মানে সুতরাং ভুজ মানে এখানে কত পাচ্ছি, ভুজ মানে পাচ্ছি 7m - 9n বাই m প্লাস n, এটা ইকুয়াল টু 0 হবে। এখান থেকে নিচের m প্লাস nটা ওদিকে গুণ করে দিলে 0, তাহলে 7m = 9n, তাহলে m/n = 9/7, তাহলে আমরা এখানে বলতে পারি m/n 9:7। এই 4-এর অঙ্ক হয়ে গেল আমাদের। তাহলে কি হলো, এই দুটো বিন্দু দিয়েছিল, এই দুটো বিন্দুর সংযোজক রেখাংশকে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এই বলেছে আমাদের প্রশ্ন। আমরা ধরে নিলাম যে ওয়াই অক্ষ m/n অনুপাতে বিভক্ত করে, ধরে নিয়েছি এখানে, যে আমরা আমাদের তরফ থেকে এই m/n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কত হবে বের করে নিলাম, এটা পেলাম। এবার যেহেতু ওয়াই অক্ষ, তার মানে ভুজ সবসময় শূন্য, এটা আমরা জানি যে ওয়াই অক্ষের উপরে যত বিন্দু আছে সবকটা বিন্দুর প্রথমটা শূন্য হয়, তারপর এটা যা খুশি হয়, সে 2 - 3 5 7। তাহলে এখানে প্রথমে যে আছে তাকে শূন্য করে দিলাম, সেখান থেকে m/n পেয়ে গেলাম। বোঝা গেল? বুঝেছি সবাই? আচ্ছা বুঝেছি। পরের পেজে যাচ্ছি, নাম্বার 5। নাম্বার 5 বলছে প্রমাণ করতে হবে ABCD এরকম 4টে বিন্দু দিয়েছে, পরস্পর যুক্ত করলে একটা সামান্তরিক গঠিত হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে একটা সামান্তরিক গঠিত হয় মানেটা কি? তো সামান্তরিক গঠিত হতে গেলে আমাদের কি হবে? ধরে যাক এই হচ্ছে সেই সামান্তরিক। এই হচ্ছে সেই সামান্তরিকটা। ধর নাম দিলাম এ বি সি ডি। এ বিন্দু স্থানাঙ্ক কি দিয়েছে? 7,3, যা কিছু ধরতে পারিস, মানে 7,3। বি বিন্দু হচ্ছে 9,6। সি বিন্দু হচ্ছে 10,12। আর ডি বিন্দু হচ্ছে 8,9। এই চারটে বিন্দু আমাদেরকে প্রোভাইড করে দিয়েছিল, দিয়ে আমাকে বলেছে যে দেখাও যে এই যে চারটে বিন্দু যে ত্রিভুজটা যেটা হয় সেটা হচ্ছে একটা সামান্তরিক হয়। তো সামান্তরিকের বৈশিষ্ট্য আমরা কি কি জানি? সামান্তরিকের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে এটা যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সমান্তরাল হয়, এটা আমরা জানি। তার মানে এডির সঙ্গে ডিসি সমান হবে, আর সমান্তরাল হবে এবির সঙ্গে ডিসি সমান হবে সমান্তরাল। তো সমান্তরাল হওয়ার কোনো শর্ত কিন্তু আমরা পড়িনি। তো আমরা এখানে প্রথমত এডিকে দৈর্ঘ্য বার করছি। এডি মাথায় ডিস্টেন্স মানে একটা দাগ দিলাম। সেই 3rd চ্যাপ্টার না 4th চ্যাপ্টারের অঙ্ক, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মনে করে দেখ, এডি। তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তো এইগুলো কিন্তু তখন করে এসেছিলাম আমরা। তাহলে এখনও যদি সেই আমাকে এডির দৈর্ঘ্য বের করতে হবে, আমাকে বিসির দৈর্ঘ্য বের করতে হবে, দেখ যেগুলো করে এসেছিলিস তখন, যেটা করে এসেছিলিস, এডির দৈর্ঘ্য বের করতে হবে, এডির দৈর্ঘ্য যা বেরোবে নিশ্চয়ই বিসির দৈর্ঘ্য আমাদের তাই বেরোবে। তারপরে আবার আমাকে এবির দৈর্ঘ্য বার করতে হবে, আমাকে আবার সিডির দৈর্ঘ্য বার করতে হবে, একই দৈর্ঘ্য বেরোবে। তারপরে আমাকে আবার কি দেখাতে হবে? দেখাতে হবে হচ্ছে এই যে কর্ণ যে দুটো আছে তার, এই কর্ণগুলো দৈর্ঘ্যে অসমান, কারণ সামান্তরিকের কর্ণগুলো অসমান হয় দৈর্ঘ্যে। তাহলে এই দৈর্ঘ্য অসমান, তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা সামান্তরিক। কারণ আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয়। তাহলে অত বড় করে আমরা আগে কাজ করে এসেছি, আবারও যদি সেই কাজটাই করতে যাই তাহলে আমাদের নতুন একটা চ্যাপ্টার শেখার মানে কী হলো? তা আমরা জাস্ট এখান থেকে কী করছি, আমরা এটা কর্ণর যত ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিকটা চেষ্টা করছি যে আমরা এখানে বের করতে চাইছি এসির মধ্যবিন্দু বার করছি। এসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এসির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি না 7 প্লাস 10/2 x1 প্লাস x2/2 3 প্লাস 12/2। তাহলে কত হচ্ছে 17/2 15/2। এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক পেলি একটা। আচ্ছা, সিমিলার ওয়েতে বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করছি। বিডির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিডির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 9 প্লাস 8 x1 প্লাস x2/2 6 প্লাস 9/2। তাহলে এটাও কত পাচ্ছিস? এটাও পাচ্ছিস 17/2, এটাও পাচ্ছিস 15/2। তো দেখা যাচ্ছে যে এসির মধ্যবিন্দু আর বিসির মধ্যবিন্দু একটাই হচ্ছে। আর আমরা এটা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। মধ্যবিন্দু মানে কি? এইটার সঙ্গে এইটা সমান, আবার ঘুরিয়ে এইটার সঙ্গে এটা সমান। তো সেটাই আমরা দেখতে পেলাম। তাহলে এখানে অনায়াসে বলে দিলি, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে আগের যখন চ্যাপ্টার করেছিলিস তখন কত বড় করে করতে হয়েছিল, যখন এইটা যখন শিখে গেলি
তখন ওই ছোটো করে হয়ে গেল। মানে আগের যে অঙ্কগুলো ছিল 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল, যেখানে আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে দেখাও এটা একটা সামান্তরিক, আমি জাস্ট এটা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই কিন্তু এখন। কি বললাম বোঝা গেল? তো